প্রিয়জনকে হারানোর শোক এক এক মানুষের কাছে এক এক রকম। কারো কাছে সেটা গভীর নীরবতা, আবার কারো কাছে এক বুক অভিমান। আজকের গল্পটি এমন এক বাবা আর মেয়ের, যাদের সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পাহাড় সমান জেদ আর একাকিত্ব। শান্তনু দাশগুপ্ত একজন ব্যস্ত বাবা, যিনি অফিসের কাজের চাপে ভুলেই গিয়েছিলেন নিজের মেয়ে মোহরের পছন্দ অপছন্দ। মা সুপ্রিয়ার মৃত্যুর পর মোহরের জীবনটা হয়ে ওঠে ছন্ন ছাড়া। যে মেয়েটি একসময় মায়ের আঁচল ধরে রান্নাঘরে ঘুরঘুর করত, আর সেই নিজের বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভুলে গেছে। কিন্তু ভাঙা সম্পর্ক কি সত্যি জোড়া লাগানো সম্ভব, যখন অফিসের ফাইল আর ল্যাপটপের বদলে শান্তনুর হাতে উঠে এলো সুপ্রিয়ার রেখে যাওয়া পুরনো এক ডায়েরি, যার নাম রান্নাবাটি। তো চলুন দেখে আসি সম্পূর্ণ এক্সপ্লানেশন। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তনু দাশগুপ্ত প্রতিদিনের মতোই তার কর্মব্যস্ত জীবনে মগ্ন হয়ে অফিসের একটি অনলাইন ক্লায়েন্ট মিটিংয়ে ব্যস্ত ছিলেন। মিটিং চলাকালীন তার পাশে রাখা ফোনটি বারবার বেজে উঠলেও তিনি প্রথমে সেটিকে গুরুত্ব দেননি, কিন্তু ক্রমাগত রিং হতে থাকায় তিনি এক পর্যায়ে ফোনটি রিসিভ করতে বাধ্য হন। ফোনের অপর প্রান্ত থেকে কথা বলছিলেন তার মেয়ে মোহরের স্কুলের ক্লাস টিচার। তিনি শান্তনুকে অত্যন্ত গুরুত্বের সাথে জানান যে স্কুলে মোহর একটি গুরুতর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং স্কুলের প্রিন্সিপাল তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছেন। শান্তনু দ্রুত স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করলে তিনি জানান যে মোহর তার এক সহপাঠীকে কম্পাসের কাঁটা দিয়ে আঘাত করেছে, যার ফলে ছেলেটির শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে এবং তার অভিভাবকরা বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ। প্রিন্সিপাল আরো স্মরণ করিয়ে দেন যে মোহর আগেও অন্য এক সহপাঠীকে চড় মেরেছিল এবং প্রায় ক্লাস চলাকালীন হঠাৎ করে বাইরে বেরিয়ে যায়। শান্তনু লজ্জিত হয়ে প্রিন্সিপালকে বলেন যে তিনি এসবের কিছুই জানতেন না। প্রিন্সিপাল তখন শান্তনুকে পরামর্শ দেন যে তার স্ত্রী সুপ্রিয়ার মৃত্যুর পর থেকেই মোহরের ব্যবহারে এই নেতিবাচক পরিবর্তনগুলো আসছে, তাই তাকে যেন দ্রুত কোনো কাউন্সেলিং করানো হয় অথবা কোনো স্পোর্টস বা হবি ক্লাসে ভর্তি করিয়ে দেয়া হয়, যাতে তার মনের উপর পড়া মানসিক চাপ পজিটিভ দিকে ঘোরে। বাড়িতে ফিরে খাবার টেবিলে শান্তনু মোহরের সাথে কথা বলার অনেক চেষ্টা করেন এবং তাকে কোনো স্পোর্টস ক্লাবে ভর্তি হওয়ার প্রস্তাব দেন, কিন্তু মোহর কোনো উত্তর না দিয়ে নিস্পৃহভাবে মোবাইলে মগ্ন থাকে। শান্তনু তাকে বোঝানোর চেষ্টা করে বলেন যে সে যেন তার মনের সমস্যাগুলো বাবার সাথে শেয়ার করেন, কারণ মা চলে যাওয়ার পর শান্তনু ও সুপ্রিয়াকে অনেক মিস করেন। কিন্তু মা শব্দটা শোনা মাত্রই মোহর খাবারের থালা নিয়ে ওখান থেকে উঠে চলে যায়। পরবর্তীতে শান্তনুর বন্ধু গডু তাকে বোঝায় যে এটি কিশোর বয়সের একটি পর্যায়, যেখানে প্রিয়জনকে হারানোর শোক মোহরের ভিতর ক্ষোভ এবং অভিমান হয়ে বের হচ্ছে। এর মধ্যে শান্তনুর মনে পড়ে যে আগের দিন মোহরের জন্মদিন ছিল এবং সে সেটি পুরোপুরি ভুলে গেছে। বন্ধুর পরামর্শ অনুযায়ী শান্তনু মোহরের জন্য একটি চমৎকার উপহার কেনার পরিকল্পনা করেন, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি তার মেয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে কিছুই জানেন না, কারণ সারাটা জীবন তিনি কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে পরিবারকে সময় দিতে পারেননি। সুপ্রিয়া বেঁচে থাকতে মোহর সব সময় রান্নাঘরে মায়ের সাথে সময় কাটাতো এবং সুপ্রিয়া নতুন সব পদ রান্না করে মোহরকে খাওয়াতেন। মায়ের সাথে রান্নার এই স্মৃতিকে মাথায় রেখে গরুর পরামর্শে শান্তনু মোহরের জন্য একটি মিক্সার গ্রাইন্ডার উপহার দেন। শান্তনু যখন মিক্সারটি নিয়ে মোহরের কাছে যান, তখন তাকে বলেন যে এটি দিয়ে সে পছন্দ মতো খাবার বানাতে পারবে। তখন মোহর অত্যন্ত রূঢ়ভাবে তাকে মনে করিয়ে দেয় যে জন্মদিন ছিল কাল এবং আজ উপহার নিয়ে এসে তিনি বড় বাবা হতে চেয়েছেন। সে আরো ক্ষোভের সাথে বলে যে মা ছাড়া তার রান্নার কোনো আগ্রহ নেই। মেয়ের মুখে এমন কঠোর কথা শুনে শান্তনু মেজাজ হারিয়ে ফেলেন এবং বলেন যে তিনিও অনেক কষ্ট করে মোহরের দেখাশোনা করার চেষ্টা করছেন। মোহর আবারও রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। মানসিকভাবে বিধ্বস্ত শান্তনু তার বৃদ্ধ বাবার কাছে যান, যিনি একটি হোমে একাকী থাকেন এবং স্মৃতি ভ্রষ্ট হওয়া সত্ত্বেও শান্তনুকে পরামর্শ দেন যে মোহরের জন্য একজন সঙ্গী বা নতুন মায়ের প্রয়োজন। কিন্তু শান্তনু দ্বিতীয় বিয়ের চিন্তা নাকচ করে দিলে তার বাবা তাকে বলেন যে তাকেই তাহলে বাবার পাশাপাশি মোহরের মা হয়ে উঠতে হবে। রাতে ডিনারের সময় শান্তনু আবারও মোহরের সাথে কথা বলে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করলে মোহর জেদ ধরে বসে থাকে। কথা বলার মাঝপথেই মোহর জানায় সে এখন বাইরে বেরোচ্ছে। শান্তনু তাকে রাত 10টার মধ্যে ফেরার নির্দেশ দিলে মোহর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, আর যদি না আসি তাহলে তুমি কি করবে? এই বলে মোহর বাড়ি থেকে বেরিয়ে যায় এবং শান্তনু এক গভীর অসহায়ত্ব নিয়ে চেয়ারে বসে থাকেন।
শান্তনুর অসহায় অবস্থা দেখে তার ঘনিষ্ঠ বন্ধু গডু তাকে শক্তভাবে পরামর্শ দেয় যে তার বাবার কথায় একদম সঠিক এবং বাস্তবসম্মত। শান্তনুর এখন দ্বিতীয় বিয়ে করা ভীষণ জরুরি। গডু যুক্তি দেখায় যে কিশোরী মোহরের এখন এমন একজন অভিভাবক বা বন্ধুর মতো নারী দরকার যার কাছে সে তার মনের সেফ স্পেস খুঁজে পাবে। শান্তনু দ্বিধাগ্রস্ত থাকলেও গডু জোর করে তার ফোনে একটি ডেটিং অ্যাপ ডাউনলোড করে একটি প্রোফাইল বানিয়ে দেয়। এরপর সেই অ্যাপের মাধ্যমে শান্তনু বেশ কিছু মেয়ের সাথে দেখা করতে বা ডেটে যায়, কিন্তু তাদের বিচিত্র স্বভাব আর অদ্ভুত সব আচরণ দেখে সে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। কেউ শুধু নিজের রূপ নিয়ে ব্যস্ত, কেউ বা আবার কেবল টাকা পয়সার গল্প করে। শান্তনু বুঝতে পারে এসব কৃত্রিম সম্পর্কের চেয়ে শতহস্ত দূরে থাকাই তার জন্য মঙ্গল। একদিন বাড়ির পুরনো আলমারি আর জিনিসপত্র ঝাড়পোছ করতে গিয়ে শান্তনু হঠাৎ সুপ্রিয়ার লেখা রান্নাবাটি নামের একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরির পাতায় সুপ্রিয়া অতি যত্নে মোহরের সব প্রিয় খাবারের তালিকা, রান্নার গোপন রেসিপি আর মোহরের ছোটবেলার মজার সব স্মৃতি লিখে রেখেছিল। শান্তনু ডায়েরি পড়ে জানতে পারে যে কোফতা হলো মোহরের সবচেয়ে জনপ্রিয় খাবার। মোহরকে খুশি করার জন্য এবং তার মন জয়ের চেষ্টা হিসাবে একদিন সে অনেক কষ্ট করে মাছের কালিয়া রান্না করে, কিন্তু রান্নার হাত এতটাই আনাড়ি ছিল যে সেই কালিমা মুখে দেওয়া যাচ্ছিল না। মোহর তো ছুলোই না। শান্তনু নিজেও নিজের রান্না খেতে পারল না। পরাজয় মেনে নিয়ে শান্তনু যখন হতাশ, তখন হরগৌরীর হোটেল থেকে আনা খাবারের প্যাকেটে সে রিতাস কুকিং স্টুডিওর একটা বিজ্ঞাপন দেখতে পায়। পরদিন সে সেখানে গিয়ে হাজির হয়ে দেখে একদল মহিলার মাঝে সেই একমাত্র পুরুষ ছাত্র। স্টুডিওর ভেতরে রীতা রায় যখন গল্পের ছলে আবেগ আর মমতা মিশিয়ে চিজ কেক বানানো শেখাচ্ছিলেন, শান্তনু তখন একপাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনছিল। রীতা শান্তনুর দ্বিধাবোধ বুঝতে পেরে তাকে সাহস দেন এবং ক্লাসে যোগ দেওয়ার অনুপ্রেরণা দেন। শান্তনুর মনে পড়ে সুপ্রিয়াও তার ডায়েরিতে লিখেছিল যে রান্না হলো জীবনের মতো, যেখানে ধৈর্য আর যত্ন থাকলে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব। প্রথম ক্লাসে বাসমতি পোলাও বানাতে গিয়ে শান্তনু 1 চামচ হলুদের জায়গায় অনেকটা দিয়ে ফেলে এবং রান্নার সব উপকরণের পরিমাণ উল্টোপাল্টা করে জগা খিচুড়ি পাকিয়ে ফেলে। পাশের মেয়েদের হাসাহাসি দেখে শান্তনু যখন অপমানে বেরিয়ে যাচ্ছিল, তখন রীতা তাকে থামিয়ে তার জীবনের বিষাদময় গল্পের কথা শোনেন। সুপ্রিয়ার মৃত্যু আর মেয়ের সাথে পাহাড় সম দূরত্ব কমানোর আপ্রাণ চেষ্টার কথা শুনে রীতা সিদ্ধান্ত নেন যে তিনি শান্তনুকে ব্যক্তিগতভাবে আলাদা ক্লাসে একদম গোড়া থেকে রান্না শেখাবেন। রীতা অত্যন্ত মমতা আর ধৈর্য দিয়ে শান্তনুকে একদম সাধারণ আলু পোস্ত দিয়ে রান্নার হাতেখড়ি শুরু করান। রান্নার এই রসায়নের সাথে সাথে শান্তনু আর রীতার মধ্যেও এক চমৎকার বন্ধুত্বের কেমিস্ট্রি দানা বাঁধতে থাকে। রীতার প্রতিটি কথা শান্তনুর মনে নতুন আত্মবিশ্বাস যোগায়। এরই মাঝে একদিন রাতে শান্তনু আড়ি পেতে শোনে যে মোহর রোহান নামের একটি ছেলেকে নিয়ে ফোনে কথা বলছে, যাকে সে সম্ভবত মনে মনে পছন্দ করে। বাবার মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি হলেও সে নিজেকে সামলে নেয়। দিন যত গড়াতে থাকে, রীতার তালিমের গুণে শান্তনুর রান্নার হাত তত পরিষ্কার হতে শুরু করে। একদিন সকালে মোহর স্কুলে যাওয়ার আগে ডাইনিং টেবিলে এসে থমকে দাঁড়ায়। সে দেখে তার ব্যস্ত বাবা আজ রান্নাঘরে গুনগুন করে গান গাইছে আর দারুণ সুস্বাদু ডিমের অমলেট বানাচ্ছে। শান্তনু মোহরের জন্য স্পেশাল এগ চিকেন স্যান্ডউইচ টেবিলে সাজিয়ে দেয়। খাবারের চমৎকার আর রাজকীয় গন্ধে মোহর অবাক হয়ে জিজ্ঞেস করে যে বাবা কবে থেকে এত ভালো রান্না শিখলো এবং রান্নায় কিসের এত কড়া অথচ সুন্দর সুগন্ধ আসছে। শান্তনু তখন গর্বের সাথে হালকা হেসে ট্রাফেল অয়েলের কথা বলে। মোহরের অমলেটটা চেখে দেখার প্রচন্ড ইচ্ছা থাকলেও সে নিজের চিরাচরিত জেদ আর অভিমান বজায় রেখে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে, যদিও তার মন আস্তে আস্তে গলে জল হতে শুরু করেছে। সেদিন রীতার কাছে পৌঁছে শান্তনু দারুণ উত্তেজনা নিয়ে জানায় যে আজ মোহরের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। সে সরাসরি কিছু না বললেও বারবার আর চোখে অমলেটটার দিকে তাকাচ্ছিল, যেন ওর ভেতরে থাকা জেদ আর খাবারের সুবাসের মধ্যে একটা যুদ্ধ লেগে গেছে। রীতা শান্তনুকে শান্ত করে দিয়ে এক চমৎকার মনস্তাত্ত্বিক বুদ্ধি দিলেন। তিনি বললেন, আপনি আপাতত ওকে নিজে থেকে কিছু খেতে অফার করবেন না, ওকে ওর নিজের গতিতে আপনার কাছে আসতে দিন। আজ আমি ওর জন্য ডিনারে একটা বিশেষ পদ তৈরি করে দিচ্ছি, পোস্ত পাস্তা উইথ গন্ধরাজ লেবু। আপনি ওকে শুধু বলবেন যে এটা হরগৌরী হোটেল থেকে এসেছে, তাহলে ও অন্তত খাবারটা চেখে দেখবে। আর যদি প্রশংসা করে তবেই আপনি সত্যিটা জানাবেন যে এটা আপনার হাতের রান্না।
মোহর যখন সেই পাস্তা খেলো সে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। সে অবাক হয়ে নিজের মনেই বলে, হরগৌরী কি তাদের রাঁধুনি বদলে ফেলেছে? কি অসাধারণ বানিয়েছে খাবারটা! এমন পদ পেলে তো আমি রোজই খেতে পারি। মেয়ের মুখে এমন তৃপ্তির কথা শুনে শান্তনু এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে সে সাহসে ভর করে বলতে পারে না যে ওটা তার নিজেরই পরিশ্রমের ফল। শান্তনুর বন্ধু গডু এই পরিস্থিতি দেখে হাসতে হাসতে টিপ্পনি কেটে বলে যে এবার রিতাকে পাকাপাকিভাবে এই বাড়িতে আনার ব্যবস্থা করা দরকার। শান্তনুর মুখে ধুর বলে এড়িয়ে গেলেও পরদিন সে রিতার রিসেপশনিস্ট তারকের কাছে গিয়ে কৌশলে রিতা সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। রিতা কোথায় থাকে, তার স্বামী কি করেন, পরিবারে আর কে কে আছে, এসব প্রশ্ন শুনে তারক বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এত ব্যক্তিগত কথা জানতে চাইছেন কেন? শান্তনু কোনো মতে বিষয়টি সামলে নেয়। তখনই রিতার গ্রুপ ক্লাস শুরু হয় এবং তিনি শান্তনুকে ডাকলেন স্টিম চিকেন শেখানোর জন্য। রান্না করতে করতে শান্তনু আজ সাহস সঞ্চয় করে রিতার জীবন সম্পর্কে জানতে চায়। সে বলে, আপনি আমাকে মন খুলে সব বলতে পারেন। আপনাকে দেখে মনে হয় আপনি খুবই চাপা স্বভাবের, কিন্তু নিজের কষ্টগুলো শেয়ার করলে মন হালকা হয়। রিতা প্রথমে গম্ভীরভাবে বললেন যে তাদের সম্পর্ক যেন শুধু রান্না আর রেসিপির মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু পরে এক বিষাদময় মুহূর্ত তৈরি হলো। রিতা আজ তার জীবনে সেই অন্ধকার অধ্যায়ের কথা শান্তনুকে উজাড় করে দিলেন। তিনি জানালেন শান্তনু একাই নন যিনি রান্নার মাধ্যমে কোনো কিছু খুঁজছেন। রিতার কাছেও রান্না হলো বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রিতার একটি সন্তান ছিল যে তাদের সামান্য অসতর্কতায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। সেই সময় রিতা অনলাইনে কাজ করছিলেন আর তার স্বামী ফোনে ব্যস্ত ছিলেন। সন্তানের এই অকাল মৃত্যু তাদের দাম্পত্য জীবনে চির ধরিয়ে দেয়। একে অপরের উপর দোষারোপ করতে করতে একসময় তার স্বামী নেশায় আসক্ত হয়ে পড়েন এবং রিতা তলিয়ে যান গভীর ডিপ্রেশনে। ঘর থেকে বের হওয়া, হাসা কিংবা ঘুমানো সবই যেন বন্ধ হয়ে গিয়েছিল তার। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হেঁটে রিতা নিজের ভালো লাগা অর্থাৎ এই রান্নাকেই বেছে নেন বেঁচে থাকার একমাত্র রসদ হিসাবে। রিতার এই করুণ কাহিনী শুনে শান্তনু স্তব্ধ হয়ে যায়। বাড়িতে ফেরার পর মোহর আজ শান্তনুকে সরাসরি প্রশ্ন করে। সে কঠোরভাবে জানতে চায় শান্তনু প্রতিদিন কোথায় যায় এবং কেন তাকে রিতা রয়ের কুকিং স্টুডিওতে ঢুকতে দেখা গেছে। মোহর তার বাবাকে সাফ জানিয়ে দেয় যে তার মাকে কাউকে দিয়ে রিপ্লেস করতে দেবে না। শান্তনু অত্যন্ত শান্তভাবে মোহরকে বোঝানোর চেষ্টা করে যে সে সেখানে কেবল রান্না শিখতে যায়, অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু মোহর বিদ্রুপের সুরে বলে, তুমি কি রান্না করলেই মা ফিরে আসবে? সেই রাতেই শান্তনু মোহরের সবচেয়ে প্রিয় ফিসফাস রান্না করে, যা রাইস, চিকেন আর আলু দিয়ে তৈরি এক অত্যন্ত সাধারণ অথচ সুস্বাদু পদ। মোহর যখন সে খাবারটি মুখে তোলে সে যেন এক নিমিষে অতীতে ফিরে যায়। ঠিক সেই স্বাদ, সেই পরিচিত সুগন্ধ যা এতদিন কেবল তার মায়ের হাতের রান্নাতেই পাওয়া যেত। খাবারের প্রতিটি গ্রাসে মোহর আজ যেন তার মাকে নতুন করে ফিরে পায়। সে বুঝতে পারে এভাবেও কোনো মানুষের স্মৃতি আর স্পর্শকে তার সৃষ্টি বা রান্নার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। সেদিন থেকে মোহরের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। অভিমানের দেয়াল ভেঙে সে নিজেই রান্নাঘরে প্রবেশ করে এবং তার মায়ের রেখে যাওয়া সেই পুরনো রেসিপিগুলো ধীরে ধীরে বানাতে শুরু করে। প্রতিটি পদের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো তাকে এক অপার্থিব আনন্দ ও অনুভূতির জগতে নিয়ে যায়। শান্তনু যখন ঘরে ফিরে তখন মোহর তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, জানো বাবা, কিচেনে এলেই আমি যেন এখনো মায়ের শরীরের গন্ধ পাই, কিন্তু মা তো নেই। শান্তনু গভীর মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার মা সশরীরে নেই ঠিকই, কিন্তু তার ভালোবাসা আর স্মৃতি তো আমাদের সাথেই আছে। আমি সেই কারণে রান্না বান্না শিখেছি যাতে তোমায় আগলে রাখতে পারি। তাছাড়া আমি তোমার মায়ের এই অমূল্য ডায়েরি রান্নাবাটি খুঁজে পেয়েছি। এখন থেকে আমরা দুজনে মিলেই সেই ডায়েরির পাতা থেকে রেসিপিগুলো শুরু করব। এভাবেই শুরু হলো বাবা আর মেয়ের এক দুর্দান্ত রান্নাবান্নার সফর, যেখানে প্রতিটি পদের সাথে ফিরতে লাগলো হারানো সুখ। রান্নাঘরের এই ব্যস্ততার সমান্তরালে রিতার সাথে শান্তনুর এক মধুর ও স্নিগ্ধ প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে। একদিন রাতে শান্তনু তার প্রিয় বন্ধু গডু আর তার স্ত্রীকে ডিনারে আমন্ত্রণ জানায়। ডাইনিং টেবিলে যখন নানা পদের সুস্বাদু খাবারে ভরে ওঠে তখন গডু অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার রে, বাড়িতে কি রেস্টুরেন্ট খুলেছিস নাকি? মোহর তখন গর্বের সাথে উত্তর দেয়, এই সব রান্নাই বাবা করেছে। আমার তো মনে হয়
বাবার সত্যি একটা রেস্টুরেন্ট খোলা উচিত। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠলে শান্তনু দরজা খুলে দেখেন রীতা দাঁড়িয়ে আছে। শান্তনু বেশ অবাক হলেন, কারণ তিনি রীতাকে নিমন্ত্রণ করেননি। মোহর মুচকি হেসে এগিয়ে এসে বলে, আমি রীতা আন্টিকে নিমন্ত্রণ জানিয়েছি। প্রথমে তোমাদের সম্পর্কটা দেখে আমি রাগ করেছিলাম ঠিকই, কিন্তু এখন আমি সবটা বুঝতে পেরেছি এবং তোমাদের এই সুন্দর বন্ধুত্বকে সম্মান করি। খাওয়া দাওয়া আর হুল্লোড়ের মাঝে পরিবেশ যখন বেশ জমজমাট, তখনই আবারও কলিং বেল বেজে ওঠে। এবার প্রবেশ করে রোহান। শান্তনু এক মুহূর্তেই বুঝে নিলেন যে মোহর তাকে রোহানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজ এই বিশেষ আয়োজন করেছে। এরপর মোহর আর রোহান কিছুটা সময় কাটানোর জন্য বাইরে বেরোলে একান্তে কথা বলার সুযোগ পান শান্তনু ও রীতা। গডু আর তার স্ত্রী বিদায় নেওয়ার পর রীতা নিজেই সাহসের সাথে শান্তনুর প্রতি তার গভীর অনুরাগের কথা এবং প্রেমের নিবেদন জানান। এইভাবেই মান অভিমান আর একাকিত্বের মেঘ কেটে গিয়ে এক সুন্দর ও রঙিন মিলনান্তক পরিণতির মাধ্যমে মুভিটির হ্যাপি এন্ডিং হয়। গল্পটি আমাদের শেখায় যে হারানো মানুষকে খুঁজে পাওয়া না গেলেও তাদের স্মৃতি আর ভালোবাসাকে যাপনের মাধ্যমে আমরা জীবনকে নতুন করে সাজাতে পারি। বাবা মেয়ের এই অসাধারণ ইমোশনাল জার্নি আর রান্নার মাধ্যমে একে অপরের কাছাকাছি আসার গল্পটি সত্যি অসাধারণ। আমাদের আজকের মুভি এক্সপ্লানেশনটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। পরবর্তী মুভি বা নতুন গল্পের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।